আমি কিন্তু বেশিক্ষণ এই শক্তিকে আটকে রাখতে পারবো না সমর। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই সাধনা এক চুল ভুল হলে সাধকের মৃত্যু অনিবার্য, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। তোমার ভুলের পরিণাম আজ তোমার চোখের সামনে। সমর দেখতে পেল গুরুদেবের ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। একটা হাত সামনের দিকে বাড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে গুরুদেব যেন কোনো শক্তিকে আটকানোর চেষ্টা করছেন। সামনের দেওয়ালের দিকে চোখ যায় সমরের। সেই দৃশ্য দেখে ভয়ে কেঁপে ওঠে সমরের বুকের ভেতরটা। সে দেখতে পায় গাঢ় অন্ধকার দিয়ে তৈরি এক নারী মূর্তি যেন দেওয়ালের সঙ্গে লেপ্টে। এ কি নরক থেকে উঠে আসা কোনো অপশক্তি? তার চোখ এখন সমরের দিকে, যেন আগুন জ্বলছে সেই নারীর চোখে। তার হাত পাগুলো অস্বাভাবিক রকমের সরু, ঠিক যেন এক সরীসৃপের মতন বুকে ভর দিয়ে দেওয়ালের সঙ্গে আটকে রয়েছে। মেয়েটার খোলা চুল হাওয়ায় উড়ছে, দেখে মনে হচ্ছে কোনো ক্রুদ্ধ সাপের ফনা। তুমি তুমি এই ঘরে থাকলে ও আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠবে। তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও সমর, বেরিয়ে যাও। আবারও চিৎকার করে বললেন গুরুদেব, আর ঠিক তখনই চিৎকার করে উঠল সেই নারী। সমর এই রূপ আগে কখনো দেখেনি। তার মোহিনী রূপ দেখতেই অভ্যস্ত সে, যেন ঘোর কাটে সমরের। সে তাড়াতাড়ি বেরিয়ে এলো সেই ঘর থেকে। তার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল সেই ঘরের দরজা। বাইরে এসে হাঁপাতে লাগলো সমর। চারিদিক ঢেকে আছে এক নিশ্ছিদ্র অন্ধকারে। বাগানের অশোক গাছটাও প্রবলভাবে দুলছে এখন। গুরুদেব তাকে বারবার সাবধান করেছিলেন, বলেছিলেন এই সাধনা না করতে, কিন্তু সমর শোনেনি। আজ হয়তো সমর মারাই পড়তো যদি না ঠিক সময় গুরুদেব ঘরে এসে প্রবেশ করতেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে সমরের চরম বিপদ আসন্ন। সমর পায়ে পায়ে এগিয়ে গিয়ে কান পাতল সেই ঘরের দরজাটার ওপর। ভেতর থেকে ভেসে আসছে খুব মৃদু কিছু আওয়াজ। হঠাৎ সেই আওয়াজও বন্ধ হয়ে গেল। কি হচ্ছে ভেতরে? সমর কি দরজা খুলে ঘরের ভেতরে ঢুকবে? প্রবল আওয়াজের শব্দে চমকে উঠল সমর। ঘরের ভেতর কেউ যেন ধাক্কা দিচ্ছে দরজায়। ভয় পিছিয়ে এলো সমর কিছুটা। আবারও সে ধাক্কা মারার আওয়াজ। এক মুহূর্ত ভাবে সে, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার পাল্লা দুটো খোলে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে আসে একটা হাত। সেই হাতে ধরা আছে একটা মূর্তি, একটা পিতলের তৈরি নারী মূর্তি। আকর্ষক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সেই নারী। গলায় ঝুলছে রত্নহার। ঠোঁট দুটো ঈষৎ ফাঁক করে হাসছেন সেই নারী, কিন্তু সেই হাসি যেন বড্ড বেশি ক্রূর, বড় বিষাক্ত। মূর্তিটার পেছনে ডালপালা মিলে দাঁড়িয়ে আছে একটা বড় সড়ো গাছ। লাস্যময় সেই নারীকে এক দৃষ্টি তাকিয়ে দেখলে যেন ঘোর লেগে যায় কয়েক মুহূর্তে। আমি সেই অপশক্তিকে ফিরিয়ে দিয়েছি এই মূর্তির মধ্যে। এক শক্তিশালী বন্ধন দিয়ে বেঁধে দিয়েছি এই মূর্তিটাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দুর্বল হয়ে যাবে এই বন্ধন। তখন এই শক্তি মুক্তি পেতে চাইবে এই মূর্তির ভেতর থেকে। মনে রেখো, ভুল লোকের হাতে এই মূর্তি চলে গেলে তার গোটা পরিবারের সর্বনাশ হয়ে যাবে। কারণ এই শক্তি বড় ভয়ঙ্কর, তাই খুব সাবধান। যদি পারো
তাহলে বিধি মেনে এই মূর্তি বিসর্জন দিও, কিন্তু তার আগে কোনো গোপন জায়গায় রেখে দাও এই মূর্তি। যদি একবার এই অপশক্তি মুক্ত হয়ে যায় তাহলে তাকে থামানো প্রায় অসম্ভব। যদি না। সমর দেখতে পেল গুরুদেব আর কথা বলতে পারছেন না, তার বুক হাপড়ের মতো ওঠানামা করছে। সমর জিজ্ঞেস করলো, যদি না, যদি না কি গুরুদেব? যদি না এর দিকেও বড় কোনো মহাশক্তির সঙ্গে এই অপশক্তির লড়াই হয়। গুরুদেবের গলা ধরে এলো। একটু পরেই গুরুদেবের চোখ বুঝে এলো, শ্বাস পড়াও বন্ধ হয়ে এলো তার। গুরুদেবের নিথর দেহটা নিয়ে কিছুক্ষণ বসে রইল সমর। তার চোখ ফেটে জল আসছে। আজ এই সর্বনাশের জন্য একমাত্র সেই দায়ী। গুরুদেবের এই পরিণতির জন্য একমাত্র সমর দায়ী। সমর ঠিক করল কালকেই সেই মূর্তিটাকে বিধি মেনে বিসর্জন দিয়ে আসবে, কিন্তু তার আগে কোনো সুরক্ষিত জায়গায় রাখতে হবে মূর্তিটাকে। ভাবতে ভাবতেই একপাশে পড়ে থাকা বড় সিন্দুকটার দিকে চোখ যায় সমরের। এক হাতে মূর্তিটাকে ধরে সিন্দুকটার ডালা খুলে সেটাকে রেখে দেয় ভেতরে। রাখার আগের মুহূর্তে একবার মূর্তিটার দিকে চোখ যায় সমরের। অসম্ভব জীবন্ত লাগছে মূর্তিটাকে। সেই একরকম বিষাক্ত হাসি লেগে রয়েছে মূর্তিটার মুখে। মূর্তিটাকে রেখে ডালা বন্ধ করে দেয় সমর। তারপর নিচে যাবার জন্য পা বাড়ায় সিঁড়ির দিকে। সিঁড়ির কয়েকটা ধাপ নামার পরেই কিভাবে যেন পায়ে পা জড়িয়ে যায় সমরের। মুখ থুবড়ে পড়ে যায় সে। বেশ কয়েকটা ধাপে ধাক্কা খেতে খেতে এক জায়গায় গিয়ে স্থির হয়ে যায় সমরের দেহটা। চোখের পাতা বন্ধ হয়ে আসে তার। বাগানের অশোক গাছটা এক লহমায় শান্ত হয়ে যায়। কথা বলে মানুষ নিজের ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজের প্রাণটুকু পর্যন্ত বাজি ধরতে পারে। সত্যি কি তাই? নিজের ভালোবাসার মানুষের জীবন যখন বিপন্ন, তখন তার জন্য ঠিক কতটা করা সম্ভব, কতখানি বেপরোয়া হওয়া সম্ভব। আজ বিভা ক্যাফেতে শুনবেন ভালোবাসার মরশুমে অভি ব্যানার্জির কলমে এক ভালোবাসা এবং হাড় হিম করা ভয়ের গল্প, চন্দ্রঘণ্টা। গল্প পাঠে কুন্তল। কাকু কাকু চলো না লুকোচুরি খেলবো। এই বলে পরমের গলা ধরে ঝুলে পড়ল আর্য। যেই বাপি আর মাম্মাম বাজারে গেছে অমনি খেলার বায়না জুড়েছে ছেলে। বলে ভাইপোকে আদর করলো পরম। পরমের ভালো নাম পরমব্রত সেন। আইটিতে বেশ ভালো পোস্টে চাকরি করে। তার দাদা শুভব্রত আইটি কোম্পানিতে উঁচু পোস্টে রয়েছে। শুভব্রত তার স্ত্রী শিল্পী এবং ছেলে আর্যকে নিয়ে বেশ সুখে শান্তিতেই রয়েছেন। পরমের বাবা মারা গিয়েছেন অনেক বছর আগে। পরমের মা আশা দেবী এখনো বেশ শক্ত সামর্থ্য রয়েছেন। ঠাকুর দেবতা এবং নাতি আর্যকে নিয়েই তার সারাটা দিন কেটে যায়। এখন পরমের বিয়েটা হয়ে গেলেই তিনি নিশ্চিন্ত হন। যদিও দীর্ঘদিনের বান্ধবী শ্রেয়ার সঙ্গে পরমের বিয়েটা ঠিক হয়ে রয়েছে। কিছুদিন পরেই রেজিস্ট্রি এবং কয়েক মাস পরেই ধুমধাম করে বিয়ে হবে, এমনটাই কথা হয়ে রয়েছে। মন্দির তলার এই বাড়িটাতে কিছুদিন হলো আশা দেবীরা থাকতে শুরু করেছেন।
পরমের বাবার একটা ফ্ল্যাট রয়েছে হাওড়াতে, কিন্তু এই খুপরির মধ্যে জীবন কাটানো আশা দেবীর কোনো কালেই পছন্দ ছিল না। তাই বড় ছেলে শুভকে বলতেই বাড়ির খোঁজ করতে শুরু করে দিয়েছিল সে। এই বাড়িটা একটু কম দামের মধ্যেই পাওয়া গিয়েছে। বাড়ির আগের মালিক নাকি একাই থাকতেন। একদিন তার এবং তার গুরুদেবের মৃতদেহ পাওয়া যায় এই বাড়ির মধ্যে, আর সেই থেকেই বাড়িটা ফাঁকাই পড়েছিল। সেই মালিকের এক আত্মীয়র মাধ্যমে এই বাড়িটার খোঁজ পায় শুভ। জোড়া মৃতদেহ পাওয়া গিয়েছিল শুনে খানিকটা কিন্তু কিন্তু করেছিলেন আশা দেবী, কিন্তু তার দুই ছেলে ও বৌমা আগেই দেখে এসেছিল বাড়িটা। তারপর আশা দেবীও একদিন এসে দেখে যান, কিন্তু বাড়িটাকে দেখেই কেমন একটা যেন অস্বস্তি হয়েছিল আশা দেবীর। একটা অদ্ভুত গা শিরশিরে অনুভূতি যেন বারবার জানান দিয়ে গিয়েছিল যে এই বাড়িটার মধ্যে কিছু একটা রয়েছে। বিশেষ করে পেছনের ওই বাগানের মধ্যে থাকা ওই অশোক গাছটা, কেমন যেন ভয় লাগে ওই গাছটাকে দেখলে। কিন্তু আশা দেবীর দুই ছেলে এবং বৌমার এই বাড়িটা খুবই পছন্দ হয়েছিল, আর তাই জন্যই বেশি আপত্তি জানাননি আশা দেবী। ঠাম্মি তো নিচে ওই পচা সিরিয়ালগুলো দেখছে। শোনো না, আমি কিন্তু ওপরে লুকাবো, তুমি আমাকে খুঁজে বের করবে। বেশ, তাই হবে। আর্য ওপরে যাবার কিছুক্ষণ পর পরম গেল দোতলায়। একতলায় তার দাদা নিজের পরিবার নিয়ে থাকে, পরমের মাও থাকেন একতলায়। দোতলায় কেবলমাত্র পরমের অধিকার। যদিও বৌদি মজা করে বলে, আর তো কিছুদিন, তারপর তোমার এই অধিকারে ভাগ বসানোর লোক তো আসছে। এসব ভাবতে ভাবতে পরম দোতলার ঘরগুলোতে আর্যকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না সে। তাহলে কি ছাদে চলে গিয়েছে? সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলো পরম। সন্ধে নেমে আসছে ধীরে ধীরে। রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন। ছাদের উপর দাঁড়িয়ে আলোর দিকে তাকিয়েছিল সে। হঠাৎ একটু পেছন দিক থেকে দরজা খোলার আওয়াজ শুনতে পেল সে। পরম চট করে পেছন ঘুরে তাকালো। ছাদের ওই দিকে একটা ছোট ঘর রয়েছে, ভাঙাচোরা জিনিসপত্রে ভর্তি ওই ঘরটা। পরম একবারই মাত্র ঢুকেছিল সেখানে, তার মানে আর্য ওই ঘরে গিয়ে লুকিয়েছে। পরম এগিয়ে গিয়ে দাঁড়ায় সেই ঘরের দরজার সামনে। দরজার একটা পাল্লা খোলাই রয়েছে। পরম ঘরের মধ্যে ঢুকে আলো জ্বালালো। নরম হলুদ আলোয় ঘরের ভেতরটা দৃশ্যমান হলো এইবার। সঙ্গে সঙ্গে কেউ যেন ওই বড় ইজি চেয়ারটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আর্য, আর্য, বেরিয়ে এসো ওখান থেকে। আরে গায়ে ধুলোবালি লাগলে কিন্তু তোমার মাম্মাম খুব বকবে। পরমের কথা শেষ হওয়া মাত্র কেউ যেন হেসে উঠল। পরম এবার এগিয়ে গিয়ে দাঁড়ালো ইজি চেয়ারটার সামনে, কিন্তু কই কেউ তো নেই সেখানে। কিন্তু পরম স্পষ্ট দেখলো যেন কেউ এর পিছন থেকে সরে গেল। তাহলে কি ভুল দেখল সে? ঘর থেকে বেরিয়েই আসছিল এমন সময় বড় সিন্দুকটার দিকে চোখ গেল তার। কেউ যেন ফিসফিস করে ডেকে উঠল পরমের নাম ধরে। চমকে উঠে চারিদিকে তাকায় সে। কি ডাকলো তাকে? যেন বহু দূর থেকে ভেসে আসছে সেই আওয়াজ। ওই সিন্দুকের ভেতর থেকে কেউ ডাকছে কি? কিন্তু ওই সিন্দুকের ভেতরে কেউ কি করে থাকতে পারে? ভাবতে ভাবতেই সিন্দুকের সামনে গিয়ে বসে পড়ল সে। তারপর এক মুহূর্ত চিন্তা করে খুলে ফেলল সেই সিন্দুকের ডালা। কিন্তু সিন্দুকের ভেতর একটা পিতলের মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। আবারও সেই ফিসফিস আওয়াজ। পরমের যেন ঘোর লেগে গেল।
সে হাতে তুলে নেয় সেই মূর্তিটা। সঙ্গে সঙ্গে এই ঘরের আলোটা দপদপ করতে শুরু করলো। বাগানের অশোক গাছটাতে শুরু হলো আলোড়ন। পরম ভালো করে দেখলো মূর্তিটাকে। এক নারী মূর্তি। মূর্তিটার পেছনে রয়েছে একটা বড় সরু গাছ। তার গলায় ঝুলছে এক ইয়াব বড় রত্নহার। যেন হাসছে সেই মূর্তি, কিন্তু সেই হাসির মধ্যে মিশে রয়েছে এক অদ্ভুত ক্রূরতা। বরং মোহময়ী এই নারী মূর্তি। এই নারীকে কাছে পাবার জন্য পরম যেন সব কিছু করতে পারে। আমাকে পেতে চাও পরম? পরম দেখতে পেল তার সামনে এসে দাঁড়িয়েছে এক নারী। কিন্তু কোথা থেকে এলো এই নারী? অপরূপ সুন্দরী এই নারীকে দেখে মুগ্ধ হয়ে যায় পরম। এই নারীর মধ্যে নিশ্চয়ই কোনো সম্মোহনী শক্তি রয়েছে। এক দৃষ্টে তাকিয়ে থাকার ফলে পরমে যেন ঘোর লেগে যায়। এই নারীর কথা সে যেন ফেলতে পারবে না কোনো মতেই। মাথা নেড়ে হ্যাঁ জানায় সে। আমার সঙ্গে থাকার সময় অন্য কোনো মেয়ের সংস্পর্শে এলে কি হবে জানো? বলে মেয়েটা পরমের একদম সামনে এসে দাঁড়ায়। তারপর পরমের কানের কাছে তার মুখ নিয়ে এসে বলল, তাহলে তাদের চিড়ে মেরে ফেলে তোমাকেও শেষ করে দেব আমি। কাকু, ও কাকু, এই মেয়েটা কে? আর্য যে কখন দরজার সামনে এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারেনি পরম। দোতলার বাথরুমে অনেকক্ষণ লুকিয়ে থাকার পরেও কাকু যখন আর্যকে খুঁজে পায় না, তখন আর্যই নিচে গিয়ে খুঁজেছে পরমকে। কিন্তু সেখানে সে পরমকে খুঁজে পায়নি, তাই জন্যই সে ছাদে এসেছে। এই ঘরটা থেকে পরমের গলার আওয়াজ পেয়ে সে ভেবেছে যে চুপি চুপি গিয়ে চমকে দেবে কাকুকে। কিন্তু ঘরের ভেতর এটা কাকে দেখছে সে দেখতে পায় তার কাকুর সামনে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। মেয়েটার শরীর যেন অন্ধকার দিয়ে গড়া, তার দু চোখ যেন ধক ধক করে জ্বলছে। মেয়েটার হাতের বড় বড় নখগুলো দেখে ভয়ে বুক শুকিয়ে আসে আর্যর। কাকু, মেয়েটা, কাকু, কাকু। আর্যর গলা পেতেই মেয়েটা ঘুরে তাকায় দরজার দিকে। তারপর তীব্র গতিতে ছুটে আসে আর্যর দিকে। মেয়েটার দরজার কাছে আসা মাত্রই দরাম শব্দ করে ভেতর থেকে বন্ধ হয়ে যায় দরজা। সিরিয়াল দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গিয়েছে তা বুঝতে পারেননি আশা দেবী। আশেপাশের ঘর থেকে ভেসে আসা শঙ্খধ্বনির শব্দে তার খেয়াল হয় ব্যাপারটা। তাড়াতাড়ি কাপড় ছেড়ে তিনি ঠাকুর ঘরে গিয়ে ঢোকেন। কিন্তু ঢুকেই একটা ব্যাপার খেয়াল করলেন তিনি। ঠাকুর ঘরে রাখা শাঁখ আর পুজোর ঘণ্টাটা সেখানে নেই। গোটা ঠাকুর ঘর তন্ন তন্ন করে খুঁজেও তিনি কিছুতেই সেগুলো পেলেন না। তারপর তিনি আর্যর ঘরে এলেন। আর্য চুপ করে বিছানার উপর বসেছিল। ঠাকুর ঘর থেকে শাঁখ আর ঘণ্টাটা তুই কি কোথাও রেখেছিস? এমন বদমাইশি একমাত্র তুই করবি বলে আর্যর সামনে গিয়ে দাঁড়ালেন আশা দেবী। ঠাম্মের গলা শুনে আর্য মুখ তুলে তাকালো। আশা দেবীর মনে হলো কোনো কারণে আর্য যেন খুব ভয় পেয়েছে। একটু থমকে গেলেন তিনি। কি হয়েছে আর্য? এরকম চুপ করে আছিস কেন? আশা দেবীর প্রশ্নে আর্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘরে ঢুকলো পরম। তোমার আর্য ভয় পেয়েছে, তার কারণ আমি ভয় দেখিয়েছি ওকে। তোরা দুটোতে মিলে যে কি করিস কে জানে। আচ্ছা শোন, ঠাকুর ঘরের শাঁখ আর ঘণ্টাটা খুঁজে পাচ্ছি না। এই আর্য হয়তো কোথাও রেখে দিয়ে আর মনে করতে পারছে না। তুই কিন্তু কাল একটা শাঁখ আর ঘণ্টা এনে দিস বাবা। আশা দেবীর কথা শুনে পরম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি ওসব আনতে পারবো না মা। আর কি দরকার সন্ধ্যের সময় শাঁখ বাজানো? আমার শব্দ শুনতে ভালো লাগে না।
তুই এসব কি কথা বলছিস পরম? সন্ধ্যের সময় বাড়িতে শাঁখ বাজবে না? আশা দেবী আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু এমন সময় বাইরে গেট খোলার আওয়াজ শুনতে পেলেন তিনি। শুভ আর শিল্পী বাজার থেকে ফিরে এসেছে। রাত্রে ঘুমটা হঠাৎ ভেঙে যায় শিল্পীর। এবার চৈত্র মাস থেকেই বেশ গরম পড়েছে। নাইট বাল্বের হালকা সবুজ আলো ছড়িয়ে পড়েছে গোটা ঘর জুড়ে। পাশে শুভ তখন ঘুমিয়ে কাঁদা। খোলা জানলা দিয়ে এক ফোঁটা হাওয়া ভেসে আসছে না। শিল্পী উঠে গিয়ে দাঁড়ালো জানলার সামনে। তার মনের ভিতরটা খচখচ করছে অনেকক্ষণ থেকেই। বাজার থেকে ফিরে শিল্পী তখন আর্যকে খেতে দিয়েছিল। শুভ ল্যাপটপের সামনে বসে কিছু কাজ করছিল, আর সেই সময় পরম ঢুকে এসেছিল ঘরে। দাদা, এই দাদা, কি কিনলি রে বাজার থেকে? বলে শুভর পাশে বসে পড়ে পরম। তোমার দাদাকে এইসব জিজ্ঞেস করে কিছু লাভ নেই। কোন দিন এইসব ব্যাপারে খোঁজ রেখেছে ও? তারপর পরমের মাথার চুলগুলো ঘেঁটে দেয় সে। শিল্পী বারবারই পরমের সঙ্গে এই মজাটা করে। তার নিজের ভাই মারা গিয়েছিল খুব ছোটবেলায়, তাই পরমকে সে নিজের ভাই বলেই মনে করে। আর পরমও এর আগে কোনোদিন এ সমস্ত মজা করাতে রাগ করেনি, কিন্তু আজ পরম যেন একটু রুক্ষ হয়ে উত্তর দিয়েছিল, আহ, চুলে হাত দিচ্ছ কেন বৌদি? আমার এগুলো ভালো লাগে না। কথাটা বলে নিজেও একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল পরম। শিল্পী অবাক হয়ে তাকিয়েছিল পরমের দিকে। পরম কোনোদিন এইভাবে কথা বলেনি আগে। শুভও কাজ বন্ধ করে তাকিয়েছিল শিল্পীর দিকে। তারপর চোখ টিপে ইশারা করে বোঝাতে চেয়েছিল যাতে শিল্পী আর কিছু না উত্তর দেয়। পরম চলে যাবার পর শুভ নরম গলায় বলে, অফিসে হয়তো কাজের খুব চাপ চলছে ওর, তাই এরকম বলে ফেললো পরম। তুমি তুমি কিছু মনে করো না যেন। হ্যাঁ, শিল্পী তাই আর কিছু বলেনি। এখন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সেই কথাগুলোই ভাবছিল সে। স্ট্রিট লাইটের আলো এসে পড়ছে বাগানের মধ্যে। তাতে অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে বাগানটা। এই ঘরটার ঠিক ওপরের ঘরটাই হলো পরমের। হঠাৎ একটা অস্বাভাবিক ব্যাপার খেয়াল করলো শিল্পী, আর খেয়াল করতেই এক অজানা ভয়ে কেঁপে উঠল সে। শিল্পী দেখতে পেল কোনো জাদু বলে বাগানের একদম শেষের অশোক গাছটা অনেকটা সামনে এগিয়ে এসছে। গাছটার বড় বড় ডালপালা প্রায় ছুঁয়ে ফেলেছে পরমের ঘরটাকে। কিন্তু এই কিভাবে সম্ভব? শিল্পী কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিচের দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো এই সময়। শিল্পী নিচের দিকে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে নিচে। মেয়েটির মুখটা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার হাত পাগুলো অস্বাভাবিক সরু। চিৎকার করে কিছু একটা বলতে গেল শিল্পী, কিন্তু একটা অস্ফুট আওয়াজ ছাড়া আর কিছুই বের হলো না শিল্পীর মুখ দিয়ে। সে আওয়াজ শুনে ওপরের দিকে তাকালো মেয়েটা। যেন আগুন জ্বলে উঠল তার দুই চোখে। হাতের বড় বড় নখগুলো দেওয়ালের ওপর রেখে প্রায় বুকে ভর দিয়ে ওপরের দিকে উঠে আসতে লাগলো সে। শিল্পী প্রবল ভয় পেয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো কথা সে যেন আর বলতে পারছে না। মেয়েটা ততক্ষণে অনেকটাই উপরে উঠে এসেছে। শিল্পী ঘাড় ঘুরিয়ে শুভকে ডাকতে গেল, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই সে ডাকতে পারছে না শুভকে। আবারও ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকায় শিল্পী। না, মেয়েটা আর নেই। শিল্পী যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু ঠিক তখনই খপ করে কেউ ধরে ফেলে শিল্পীর হাতটা। একটা লম্বা কালো হাত উঠে এসেছে বাইরে থেকে। শিল্পী দেখতে পেল সে মেয়েটা এসে হাজির হয়েছে জানলার ঠিক নিচে। ক্রুদ্ধ চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। তার খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে। প্রচন্ড ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয় শিল্পী। শিল্পী, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুম আসছে না নাকি? চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায় শিল্পী। শুভ এসে দাঁড়িয়েছে ওর ঠিক পাশে। শুভ 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 এই মেয়েটা
এই মেয়েটা দেখো দেওয়ালের সঙ্গে লেপ্টে রয়েছে, দেখো। মেয়ে কই, কোথায়? বলে এগিয়ে এসে জানলা দিয়ে নিচের দিকে তাকায় শুভ। কেউ কোথাও নেই। এত রাত্রে মেয়ে কোথা থেকে আসবে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। কি আমি ভুল দেখছি? কি বলছো তুমি? তুমি নিজেই দেখো না, ওই অশোক গাছটা কতটা এগিয়ে এসেছে দেখো। আমি ভুল বলছি না, দেখো। এগিয়ে আসার মানে যদি বাগানের একদম শেষের দিকটা বোঝায়, তাহলে সত্যিই অনেক এগিয়ে এসছে গাছটা। শুভর কথা শুনে শিল্পী ঘাড় ঘুরে তাকিয়ে দেখে গাছটা আবারও ফিরে গেছে তার আগের জায়গায়। শিল্পীর মাথার ভেতরটা কেমন যেন গলিয়ে যায়। তাহলে কি সে সমস্ত কিছু ভুল দেখল? এখন শুয়ে পড়বে এসো, না হলে আবার ভুলভাল কি দেখবে কে জানে। শুভর কথা শুনে চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। মনে মনে ভাবতে লাগলো, সবটাই কি তার দেখার ভুল ছিল? ওম আইং দ্রিম মহামোদে ভীষণী দ্রম দ্রম স্বাহা। ওম আইং দ্রিম মহামোদে ভীষণী দ্রম দ্রম স্বাহা। ওম আইং দ্রিম মহামোদে ভীষণী দ্রম দ্রম স্বাহা। ওম দ্রিম দ্রিম মহামোদে ভীষণী দ্রম দ্রম স্বাহা। এক মনে মন্ত্রটা পাঠ করে চলেছে পরম। তার সামনে রাখা রয়েছে সেই নারী মূর্তি। গোটা ঘর ভরে উঠেছে কর্পূরের মিষ্টি এক গন্ধে। পরম জানে এবার তিনি এসে পড়বেন। সেই স্বর্গীয় সৌন্দর্য দেখার জন্য পরম সারা জীবন যেন অপেক্ষা করতে পারে। একটু পরেই নূপুরের আওয়াজ শুনতে পায় সে চোখ খুলে তাকায় সামনের দিকে। হ্যাঁ, তিনি এসে পড়েছেন। আমি বুঝতে পারছি না তুই আমাকে এড়িয়ে চলছিস কেন। গত কয়েকদিন ধরেই দেখছি আমি আমার ফোন ধরিস না, ধরলেও ভালো করে কথা বলিস না, যেন ফোনটা রেখে দিতে পারলেই বেঁচে যাস। কি হয়েছে তোর, বলবি? পরম শ্রেয়া এখন দাঁড়িয়ে আছে তাদের অফিসের লিফটের সামনে। এটা 5th ফ্লোর। পরমের ছুটি হয়ে গিয়েছে। শ্রেয়ার শিফট আলাদা হলেও পরমের সঙ্গে কথা বলার জন্য সে অফিসের পেছনের লিফটের কাছে এসেছে। এই দিকটায় লোকজনের ভিড় একটু কমই থাকে। গত 2 দিন ধরে পরম অফিস আসেনি, শরীর খারাপ বলে ছুটি নিয়েছিল। শ্রেয়া বারংবার ফোন করা সত্ত্বেও পরম তেমনভাবে কথা বলেনি। 1-2 কথা বলার পরেই ফোন কেটে দিয়েছে বারংবার। শ্রেয়া শিল্পী দিকেও ফোন করেছিল। দিদি বলেছে পরমের শরীর তেমন কিছু খারাপ হয়নি, তবে বাড়িতেও একটু অদ্ভুত ব্যবহার করছে পরম। কারোর সঙ্গে তেমনভাবে কথা বলছে না সে। পরমের কাছে এগিয়ে আসে শ্রেয়া। সঙ্গে সঙ্গে ছিটকে সরে যায় পরম। তারপর ক্রুদ্ধ গলায় বলে, আমার কাছে সরে আসছিস কেন? হ্যাঁ, এত কাছে আসার দরকার নেই। আর শুনে রাখ ভালো করে, আমাদের রেজিস্ট্রি কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, তুই আমার কাছে এলে কিন্তু ও রেগে যাবে। ও চায় না তুই আমার কাছে আসিস। শুধু তুই নোস, মা বৌদি এরাও আমার কাছে এলেও রেগে যায়। ও তোদের কাউকে ছাড়বে না, সবাইকে, তোদের সবাইকেও মেরে ফেলবে। মেরে ফেলবে মানে? কে মেরে ফেলবে আমাদের? কি সব কথা বলছিস তুই? পরম উত্তরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সামনের দিকে তাকানো মাত্রই যেন স্থির হয়ে যায় সে। পরমের চোখ অনুসরণ করে পেছনের দিকে তাকালো শ্রেয়া। লিফটের সামনের লবিটা যেন পাল্টে গিয়েছে এক ধাক্কায়। গোটা লবিটায় একটা মাত্র আলো জ্বলছে দপদপ করে। আর লবির একদম শেষে সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে। তার পোশাক একটু অদ্ভুত ধরনের, কিন্তু তার হাত পাগুলো এত সরু কেন? পরমের দিকে ফিরে তাকায় শ্রেয়া। পরম যেন খুব ভয় পেয়েছে, দরদর করে ঘামছে।
আবারও পিছনের দিকে তাকায় শ্রেয়া। দেখতে পায় মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। শ্রেয়ার মনে হয় দুপাশের দেওয়ালগুলো যেন আরো কাছে সরে আসছে। হঠাৎ করেই দম বন্ধ হয়ে আসতে লাগে শ্রেয়ার। আলোটা একবার নিভে গিয়ে পর মুহূর্তেই আবার জ্বলে ওঠে। এক্ষুনি চল এখান থেকে, আর এক মুহূর্ত দাঁড়াস না, শিগগির চল বলে লিফটের সুইচটা প্রেস করে পরম। লিফট গ্রাউন্ড ফ্লোরেই আটকে রয়েছে কোনো কারণে। আর দেরি করলো না পরম, শ্রেয়ার হাত ধরে প্রায় ছুটতে শুরু করলো সিঁড়ি দিয়ে। পার্কিং এরিয়ায় রাখা শ্রেয়ার গাড়িটার সামনে এসে দাঁড়িয়ে খানিকটা দম নেশে, তারপর বলে, শোন, বাড়ি চলে যা, আর আমাকে ফোন করবি না। আমার কাছে আসার চেষ্টা করলেও কিন্তু তোর বিপদ হবে, শিখে যা। বলেই বাইক নিয়ে নিজেই বেরিয়ে যায় সে। বাড়ি ফিরে এসে শুয়ে পড়ে শ্রেয়া। বাবা মার অনেক জিজ্ঞাসার পরেও একটা কথা উত্তর দেয় না সে। গভীর রাত্রে হঠাৎ ঘুমটা ভেঙে যায় তার। মোবাইল জানান দিচ্ছে রাত 1:20। আজ খুব গরম পড়েছে। বিছানার উপরে উঠে বসে সে। একটু ফ্রেশ হতে হবে এখন। বিছানা থেকে নেমে শ্রেয়া হেঁটে যায় বাথরুমের দিকে। বেসিনের কলটা খুলে চোখ মুখে বার কয়েক ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পর একটু একটু ভালো লাগতে থাকে তার। তারপর মুখ তুলে বেসিনের ওপর রাখা আয়নাটার দিকে তাকায় সে। তাকানো মাত্রই ভয়ের একটা ঠান্ডা স্রোত শ্রেয়ার মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নেমে যায়। একটা মেয়ে বসে রয়েছে ঠিক শ্রেয়ার দিকে পিছন ঘুরে। দুলে দুলে কিছু একটা বলে চলেছে সেই মেয়েটা। সঙ্গে সঙ্গে সেদিকে ঘুরে তাকায় শ্রেয়া। কেউ তো নেই সেখানে। এসব কি হচ্ছে শ্রেয়ার সঙ্গে? কাদের দেখছে সে? শ্রেয়া আবারও একবার জলের ঝাপটা মারল চোখে। তারপর চোখ তুলে তাকাতেই দেখতে পায় মেয়েটা আবারও এসে দাঁড়িয়েছে শ্রেয়ার পিছনে। মেয়েটা আসা মাত্রই এক গাঢ় অন্ধকার ছেয়ে গিয়েছে চারপাশে। হাতের বড় বড় নখগুলো দিয়ে বাথরুমের দেওয়ালে আঁচড় কাটছে মেয়েটা। বাথরুমের মধ্যেকার তাপমাত্রাও যেন হঠাৎ করে নেমে গিয়েছে কয়েক ডিগ্রি। শীত করতে লাগলো শ্রেয়ার। সে ঘুরে তাকানো মাত্রই জোরে চিৎকার করে উঠল সেই মেয়েটা। আর ঠিক সঙ্গে সঙ্গেই সামনের আয়নাটা টুকরো টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে পড়ল নিচে। কোন রকমে ছুটে সেখান থেকে বেরিয়ে আসে শ্রেয়া। নিজের ঘরের মধ্যে এসে দরজা লাগিয়ে দেয় সে। কালকেই একবার পরমের বাড়িতে যেতে হবে। কিছু তো একটা হচ্ছে। তার পিছনের আসল কারণটা যেভাবেই হোক জানতে হবে শ্রেয়াকে। রোজ সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে ফুল তোলেন আশা দেবী। আজকেও ঘুম থেকে উঠে বাগানে গেলেন তিনি। কিন্তু ফুল গাছগুলোর সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই থমকে গেলেন তিনি। সব গাছের ফুল শুকিয়ে গিয়েছে একসঙ্গে। কিন্তু কাল রাত পর্যন্ত তো সবকিছুই ঠিকঠাক ছিল। এক রাতের মধ্যে সমস্ত ফুল কি শুকিয়ে যেতে পারে? মাটিতে পড়ে থাকা ফুলগুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, গাছের পাতাগুলো পর্যন্ত হলুদ। কেবলমাত্র অশোক গাছটাই আগের মতন রয়েছে। আশা দেবীর মনের ভেতরটা কোনো এক অজানা কারণে কু ডেকে ওঠে। তিনি সেখান থেকে ঠাকুর ঘরে এসে ঢুকলেন। ঠাকুর ঘরের লাইট জ্বালানো মাত্রই তিনি খুব ভালো করে খেয়াল করে দেখতে পেলেন যে ঠাকুরের সামনে রাখা শাঁখ আর সেই ঘণ্টাটা আবারও উধাও হয়েছে। আশা দেবীর হাত পা কাঁপতে শুরু করল। সেদিন রাত্রেই শুভ তার জন্য একটা শাঁখ আর ঘণ্টা কিনে এনেছিল, আর আজ আবার সেগুলো উধাও। তিনি ছুটে এলেন তার বড় ছেলের কাছে। শিল্পী উঠে গেলেও শুভ তখনও ঘুমোচ্ছে। আশা দেবীর আর তর সইছিল না। সব কথা খুলে বললেন তিনি তার ছেলেকে।
কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবার কথা তিনি বললেন না। তোমার ঠাকুর ঘরে দিয়ে কার নজর পড়লো বলো তোমা? বারবার শাঁখ আর ঘন্টা কে নিয়ে যাচ্ছে? হ্যাঁ না বাবা, সত্যি আমার মনটা কু ডাকছে। ঠাকুর ঘর থেকে বারবার শাঁখ আর ঘন্টা হারিয়ে যাচ্ছে কেন বলতে পারিস? ঠাকুরের পুজোয় ঘন্টা বাজবে না, সন্ধ্যের সময় শাঁখ বাজবে না, এটা কি খুব ভালো কথা? থমথমে মুখে বললেন আশা দেবী। শিল্পী চুপ করে দাঁড়িয়ে সব শুনছিল। এসব নিয়ে চিন্তা করো না মা, পরশু তোমার ছোটো ছেলের রেজিস্ট্রি, সেটা নিয়ে ভাবো বরং। আমি একটু পরেই বাজার থেকে শাঁখ আর ঘন্টা এনে দেবো তোমায়। শুভর কথা শুনে একটু যেন নিশ্চিন্ত হন আশা দেবী। কিছুক্ষণ পর শুভ যখন বাজার চলে যায় তখন একবার পরমের ঘরের সামনে গিয়ে দাঁড়ান আশা দেবী। ছেলেটা কয়েকদিন ধরেই কারোর সঙ্গেই তেমন কথা বলছে না, অফিসেও যাচ্ছে না ঠিক মতন। পরমের নাম ধরে কয়েকবার ডাকার পর দরজা খুলল পরম। এই কদিনেই যেন অনেকটা রোগা হয়ে গিয়েছে সে। ঠাকুর ঘর থেকে শাঁখ আর ঘন্টাটা আবার চুরি হয়ে গিয়েছে জানিস? আর্য আবার তোর ঘরে রেখে দেয়নি তো? ও সব বাজে বাজে জিনিস আমার ঘরে থাকে না মা। তাছাড়াও পুজোর সময় ঘন্টা বাজানোর কি দরকার বলো তো? যাকে কিছু দরকারে এসেছো কিনা সেটা বলো। কিভাবে কথা বলছিস তুই? শাঁখ ঘন্টা এগুলো আজে বাজে জিনিস, আর আমি তোর কাছে এমনি আসতে পারি না? শিল্পী চিৎকার শুনতে পেয়ে ছুটে এলো। তারপর পরমের হাত ধরে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই পরম নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, এই তোমাকে তো বলেছি আমার কাছে না আসতে, তাহলে হাত ধরছো কেন? হ্যাঁ সর 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 সর। আমি কিছু বুঝতে পারি না ভেবেছো? হ্যাঁ। শিল্পী হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বরাবর পরমকে নিজের ভাই বলে মনে করে এসেছে, সেখানে পরম এত বড় নোংরা ইঙ্গিত করতে পারল? এই কদিনের মধ্যেই এটা সম্পূর্ণ পরিবর্তন হলো কিভাবে? পরম, এক থাপ্পড় মারবো এবার। বৌদির সঙ্গে কিভাবে কথা বলছিস তুই? এই শিক্ষা পেয়েছিস তুই আমাদের কাছে? কি হয়েছে তোর? পরম জ্বলন্ত চোখে তাকিয়ে দেখল তাদের দুজনকে, তারপর ঘরের মধ্যে ঢুকে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। শিল্পী আশা দেবীকে প্রায় জোর করে নিয়ে এলো নিচে, বলল, মা আপনি আপনার বড় ছেলেকে এই ব্যাপারে কিছু বলবেন না, কিন্তু ওর অফিসে এমনিতেই ভীষণ চাপ যাচ্ছে। পরশু তার মধ্যে পরমের রেজিস্ট্রি, কাল থেকেই সব আত্মীয়রা একে একে আসতে শুরু করে দেবে। তার আগে কোনো প্রকার ঝামেলা হোক এটা আমি চাই না মা। আশা দেবী আর কিছু বললেন না। শিল্পী আগের পরমের সঙ্গে এই পরমকে কিছুতেই মেলাতে পারছিল না। আগের দিন শ্রেয়া ফোন করেছিল, সেও বলছিল যে পরম নাকি তার সঙ্গেও ভালো করে কথা বলে না, অফিসেও নাকি এড়িয়ে গেছে বারবার। আজ শ্রেয়া এখানে আসবে বলেছে, ওর সঙ্গেও একবার কথা বলতে হবে শিল্পীকে। আজকে শুভ নাইট ডিউটি রয়েছে, কেন জানি না শিল্পীর মনে হচ্ছে আজ কিছু খারাপ হতে চলেছে। কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। সন্ধ্যের একটু পরে শুভ তার ডিউটির জন্য বেরিয়ে গেল। রান্নাবান্নার কাজ সেরে শিল্পী একবার আর্যর ঘরে গেল। এই ছেলেটাও কয়েকদিন হলো একদম চুপচাপ হয়ে গিয়েছে, সারাক্ষণ যেন ভয়ে ভয়ে থাকে। শিল্পী দেখতে পেল আর্য মন দিয়ে কিছু একটা আঁকছে। এই বয়সেই আর্যর আঁকার হাত খুব ভালো। শিল্পী জিজ্ঞেস করল, আর্য সোনা কি আঁকছে, আমাকে দেখাবে না বুঝি? আচমকা তার গলা শুনে যেন চমকে ওঠে আর্য। তারপর শিল্পীর দিকে তাকিয়ে উত্তর দেয়, মাম্মাম, আজ আমি তোমার কাছে ঘুমাবো। শিল্পী আর্যকে কাছে টেনে বলল, কি ব্যাপার? আমার সাহসী ছেলেটা আজ আমার সঙ্গে ঘুমোবে কেন বলছে? আর্য উত্তর দিতে গিয়েও থমকে যায়। তারপর ভয়ে ভয়ে বলে, ও মাম্মাম, আমার খুব ভয় করে জানো। ওই ওই আন্টিটা আমাকে খুব ভয় দেখায়। আমি ঘুমানোর সময় ওই জানালার বাইরে দাঁড়িয়ে থাকে। জানো মাম্মাম, তোমার আর ঠাম্মির ওপর না ও খুব রেগে আছে।
কেমন একটা ভাবে তোমাদের দিকেও তাকিয়ে থাকে। কোন আন্টির কথা বলছো তুমি আর্য? কে তোমাকে ভয় দেখায়? শিল্পীর কথা শুনে আর্য ভয়ে ভয়ে তার আঁকার খাতার একটা পাতা শিল্পীর সামনে তুলে ধরে। এই ছবিটাই সে এতক্ষণ ধরে আঁকছিল। শিল্পী ছবিটা দেখলো ভালো করে। একটা মেয়ে ছবি, মুখটা খুব স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে না, খানিকটা এলোমেলো চুল যেন হাওয়ায় ভাসছে। কি জ্বলন্ত তার চোখ দুটো, ক্রূর হাসিতে ভরে উঠেছে তার মুখ। হঠাৎ আর্য শিল্পীর কানের কাছে মুখটা আইনে ফিসফিস করে বলে, মাম্মাম, ও মাম্মাম, ওই আন্টিটা আবার এসেছে মাম্মাম। আমি দেখতে পাচ্ছি তাকে। কোথায় কোথায় আন্টিটা? আর্য একবার চোখ বন্ধ করল, তারপর শিল্পীর পেছনের দিকে হাত বাড়িয়ে আগের মতোই ফিসফিস করে বলল, ওই তো, ওই যে। শিল্পী দেখতে পেল গোটা ঘরে এক অন্ধকার যেন জমাট বেঁধে উঠেছে। সে বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আর্যকে নিয়ে সে তাড়াতাড়ি বেরিয়ে গেল ঘর থেকে। আশা দেবীর ঘরে গিয়ে সব খুলে বলল তাকে। সবটা শোনার পর গম্ভীর হয়ে আশা দেবী উত্তর দিলেন, আমিও কিছু কিছু বুঝতে পেরেছি বৌমা। সব অলক্ষণে ব্যাপারগুলো যেন একসঙ্গে ঘটতে শুরু করেছে। কারোর কুদৃষ্টি পড়েছে আমাদের সংসারের ওপর। শুভ ডিউটি গেল বলে ওকে কিছু বলিনি, তোমাকে এখন বলছি। সন্ধ্যে থেকেই একের পর এক আত্মীয়ের ফোন এসেছে আমার কাছে। সবার সঙ্গেই কিছু না কিছু খারাপ ঘটেছে। কারুর হয়তো দুর্ঘটনা ঘটেছে, কারুর আবার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে। কোনো আত্মীয়ই কাল আসতে পারবে না। আমার কি মনে হয় জানো বৌমা, কেউ আছে যে চায় না পরম আর শ্রেয়ার বিয়েটা হোক। তাহলে এখন কি হবে মা? চিন্তা করো না মা, আমি গুরুদেবকে ফোন করেছিলাম। উনি সব শুনে বললেন যে উনি কালকেই আসবেন। গুরুদেব আসলেই সব ঠিক হয়ে যাবে। দেখো, শুভকে আজ কিছু বলো না। কাল ডিউটি থেকে ফিরে এলে আমি ওর সঙ্গে কথা বলবো। রাত্রির খাওয়া দাওয়ার পর শুভর সঙ্গে একটু কথা বলে শুয়ে পড়ে শিল্পী। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না তার। সমস্ত চিন্তা যেন মাথার মধ্যে ঘুরে ফিরে আসছিল বারংবার। রাত তখন কত হয়েছে তা ঠিক বলা যায় না। হঠাৎ উপরের ঘর থেকে কারো মৃদু গলার আওয়াজ শুনতে পায় শিল্পী। তারপর ভাবতে লাগে, উপরের ঘরটা তো পরমের। এত রাত্রে পরম কি করছে? শিল্পী বিছানা থেকে নেমে পায়ে স্লিপার গলিয়ে বেরিয়ে এলো ঘরের বাইরে। আশা দেবীকে আর ডেকে তোলে না সে। প্রায় কোনো শব্দ না করেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। দাঁড়ায় পরমের ঘরের সামনে। ঘরের দরজাটা একটু খোলাই রয়েছে। সেই খোলা অংশ দিয়ে একটা হালকা আলোর রেশ এসে পড়ছে ঘরের বাইরে। শিল্পী খুব সাবধানে চোখ রাখে দরজার খোলা সামান্য অংশে। আর চোখ রাখতেই চমকে ওঠে সে দেখতে পায় ঘরের মধ্যে বসে রয়েছে পরম। পরমের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। ঘরের মধ্যে জ্বলছে একটা প্রদীপ। প্রদীপের মৃদু আলোর একটা অংশ গিয়ে পড়ছে পরমের মুখে। সে আলোতেই দেখা যাচ্ছে পরমের দুই চোখ একেবারে ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছে। গোটা ঘর ভরে রয়েছে কর্পূরের গন্ধে। পরমের সামনে বসে রয়েছে একটি মেয়ে। মেয়েটার মুখটা কিছু
কিছুতেই দেখতে পাচ্ছে না শিল্পী। ওম আইম দ্রিম মহামোদে ভীষণী দ্রম দ্রম স্বাহা। এক মনে বিড়বিড় করে এই কথাটা বলে চলেছে পরম। আচ্ছা, এটা কি কোনো মন্ত্র জাতীয় কিছু? শিল্পী স্পষ্ট বুঝতে পারল না। মন্ত্র বলতে বলতেই খুশিতে রাখা কিছু একটা বস্তু ফেলে দিচ্ছে মেয়েটার পায়ের সামনে। কিন্তু কি করছে পরম? আরে মেয়েটাই বা কে? হঠাৎই মন্ত্র পড়া থামিয়ে দেয় সে। ঘরে বসে থাকা মেয়েটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। চট করে একপাশে সরে যায় শিল্পী। তার মন বলছে এখানে থাকা একদম ঠিক হচ্ছে না, কিন্তু এক অদম্য কৌতূহল তাকে এখান থেকে কিছুতেই যেতে দিচ্ছে না। আবারও দরজার সামনে গিয়ে দাঁড়ায় শিল্পী। হে কি, পরম পরম কোথায় গেল? সেই মেয়েটি কিন্তু একই রকম ভাবে বসে রয়েছে। আচ্ছা, মেয়েটি পরমের কোনো ক্ষতি করে দেয়নি তো? আর কিছুই ভাবতে পারল না শিল্পী। দরজা খুলে সে ঢুকে এলো ঘরের ভিতর। ঘরে ঢুকতেই চারিদিকে ভালো করে তাকিয়ে দেখল সে, কিন্তু কিছুতেই পরমকে দেখতে পায় না। সে মেয়েটা স্থিরভাবে বসে রয়েছে। মেয়েটার মুখের এক পাশটা দেখা যাচ্ছে এখন। শিল্পী খাটের ওপাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু দাঁড়ানোর পর মেয়েটাকে আর দেখতে পায় না সে। তার জায়গায় কেবল একটা মূর্তি রয়েছে। মেয়েটা যেন এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে। শিল্পী উবু হয়ে বসে ভালো করে দেখল মূর্তিটাকে। পেতলের তৈরি এক নারী মূর্তি। লাস্যময় সেই নারী মূর্তি বেশ আকর্ষক ভঙ্গিতে দাঁড়িয়ে। তার গলা থেকে এক লম্বা রত্নহার নেমে এসেছে প্রায় কোমর পর্যন্ত। মূর্তিটা যেন হাসছে শিল্পীকে দেখে, কিন্তু সেই হাসি দেখে শিল্পীর এক ফোঁটাও ভালো লাগছে না। কেমন যেন বিষাক্ত সেই হাসি। মূর্তিটাকে দেখে কেমন জীবন্ত বলে মনে হয় তার। ঠিক এই সময় শিল্পীর পেছনে কেউ যেন এসে দাঁড়ায়। শিল্পীর পেছন দিকে তাকানোর আগেই কেউ শিল্পীর চুলের মুঠি ধরে এক টান মেরে মেঝের ওপর ফেলে দেয়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে। তোকে বলেছিলাম না আমার কাছে আসবি না, তাও এলি কেন? হ্যাঁ, তাকে দেখতে চাস? তাকে দেখতে চাস না? হ্যাঁ, ওই দেখ 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 দেখ, ওই দেখ। শিল্পী বুঝতে পারে পরম তার নিজের মধ্যে নেই। পরম দরজার দিকে হাত বাড়িয়ে কাউকে যেন দেখাচ্ছে। সেদিকেই তাকায় শিল্পী, আর ঠিক তখনই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় সশব্দে। কিন্তু বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সে মেয়েটাকে আবারও দেখতে পায় শিল্পী। মেয়েটা এসে দাঁড়িয়েছে দরজার ঠিক বাইরে। মেয়েটা দাঁত বের করে হাসছে, সেই বিষাক্ত হাসি। হাতের বড় বড় নখগুলো দিয়ে ঝরে পড়ছে টাটকা রক্ত। পরম শিল্পীকে এক হ্যাঁচকা টান মেরে তুলে ফেলে মেঝে থেকে। তারপর তাকে টেনে নিয়ে যায় দেওয়ালের সামনে। দেওয়ালের সঙ্গে সশব্দে ঠুকে দেয় শিল্পীর মাথাটা। মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো শিল্পীর। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। ওপর থেকে ভেসে আসা চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল আশা দেবীর। শিল্পীর গলার আওয়াজ না? মেয়েটার কোনো বিপদ হলো না তো? তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ে সে। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। তার ঘরের সামনেই ডাইনিং হল। ডাইনিং হলের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে দোতলায় উঠবার সিঁড়ি। ডাইনিং হলের নাইট বাল্বটা জ্বলছে না। আশা দেবী হাতড়ে হাতড়ে লাইটের সুইচগুলো টিপে আলো জ্বালানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু একটাতেও কাজ হলো না। আশা দেবী আবারও তার ঘরের মধ্যে ঢুকে তার টর্চটা খুঁজে নিয়ে এলেন। টর্চের আলোটা সিঁড়ির দিকে ফেলতেই থমকে গেলেন আশা দেবী। আর্য চুপ করে দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির মুখে। সে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে ওপরের দিকে।
কাকে দেখছে সে? আশা দেবী তাড়াতাড়ি আর্যর পাশে গিয়ে দাঁড়ান। তুই এখানে কি করছিস আর্য? তোর মা কোথায়? আর্য যেন কথাগুলো শুনতেই পায় না, কেবল শান্তভাবে উত্তর দেয়, ওই আন্টিটা আবার চলে এসেছে জানো ঠাম্মি, আমি তাকে দেখতেও পাচ্ছি। আশা দেবীর গা শিউরে উঠল এই কথা শুনে। শিল্পীর মুখে তিনি আগের সব কথাই শুনেছেন। কোনো রকমে তিনি বলে উঠলেন, সেই সেই আন্টি কোথায় আছে আর্য? তাকে দেখতে পাচ্ছিস তুই? দেখতে পাচ্ছি তো, ওই যে ওই তো ও ওখানে দাঁড়িয়ে আছে। বলে সিঁড়ির ওপরের দিকে হাত তুলে ইশারা করে দেখায় আর্য। সঙ্গে সঙ্গে সেদিকে টর্চের আলো ফেলেন আশা দেবী, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। আর্য কেমন যেন ঘোরের মধ্যে বলতে লাগলো, ওই আন্টিটা খুব রেগে গেছে ঠাম্মি। ও ও বলছে তোমাকে আর মাম্মামকে মেরে ফেলবে। ও তোমার দিকে হাত তুলে দেখাচ্ছে ঠাম্মি। ও ও ও তোমার দিকে এগিয়ে আসছে ঠাম্মি, তোমার ক্ষতি করে দেবে। তুমি পালাও, তুমি পালাও ঠাম্মি, পালাও এখান থেকে। তিনি আবারও টর্চের আলো ফেললেন সিঁড়ির দিকে। একটা মেয়েকে দেখতে পেলেন তিনি। মেয়েটা ধীরে ধীরে নেমে আসছে সিঁড়ি বেয়ে। ভয় পেয়ে চিৎকার করে উঠলেন আশা দেবী। আর্যকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে হবে। আশা দেবী আর্যর হাত ধরে ঘরের দিকে দৌড় মারলেন। যেমন করেই হোক তাকে ঘরের মধ্যে ঢুকতেই হবে। কিন্তু ঘরে ঢোকার আগেই পেছন থেকে কেউ যেন তাকে ধাক্কা মারে। মুখ থুবড়ে পড়ে গেলেন তিনি। উঠে বসার আগেই কেউ যেন তার পা ধরে হ্যাঁচকা টান মারে। কোন রকমে ঘাড় ঘুরিয়ে তাকান আশা দেবী। ডাইনিং হলের একটা আলো জ্বলে উঠল হঠাৎ করে। সেই আলোতে তিনি দেখতে পেলেন গোটা বাড়িটাকে এক অন্ধকার ছায়া যেন ধীরে ধীরে গ্রাস করছে। আর তারপরেই আর কিছুই দেখতে পান না আশা দেবী। কেবল বুঝতে পারলেন সেই অন্ধকারের ভেতর থেকে একজোড়া হাত এগিয়ে এসে তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কোথায় নিয়ে যেতে চায় আশা দেবীকে? আশা দেবীর হাতে ডাইনিং টেবিলের একটা পায়া এসে ঠেকল। সেটাকে শক্ত করে আঁকড়ে ধরলেন তিনি। কিন্তু তিনি বুঝতে পারলেন বেশিক্ষণই শক্তির সঙ্গে টিকতে পারবেন না। তার শরীরের জোর কমে আসছে। হঠাৎ সে হাত দুটো যেন ছিঁড়ে দিল তাকে। সে অন্ধকার ছায়া যেন ধীরে ধীরে সরে যাচ্ছে এই গোটা বাড়ি থেকে। কেউ যেন আশা দেবীর মাথাটা নিজের কোলের ওপর তুলে নিল আলতো করে। আশা দেবী চোখ তুলে তাকালেন। শুভ এসেছে। মা, মা তুমি ঠিক আছো তো? শিল্পী কোথায়? জিজ্ঞেস করে শুভ। আশা দেবী চোখ খুলে তাকাতে পারছেন না, তাও অনেক কষ্ট করে চোখ মেলে তাকালেন তিনি। আর্য, আর্য ঠিক আছে তো? কোনো রকমে বললেন তিনি। আবারও চোখ বন্ধ হয়ে আসছে তার। আর্য ঠিক আছে, তুমি চিন্তা করো না। বলি আর্যকে সঙ্গে নিয়ে আশা দেবীর পাশে এসে বসল শ্রেয়া। কেউ যেন দৃপ্ত গলায় কিছু বলে চলেছে। আশা দেবীর অজ্ঞান হয়ে যাবার ঠিক আগে তিনি দেখতে পেলেন একটু দূরে ধুতি পাঞ্জাবি পরা একজন মানুষ এক টানা একটা মন্ত্র পড়ে চলেছেন। এরপরেই জ্ঞান হারিয়ে ফেললেন আশা দেবী।
উদ্দামারেশ্বর তন্ত্রে ৩৬ জন যক্ষিণীর বর্ণনা দেওয়া আছে। ইনি তার মধ্যে অন্যতম। এনার নাম ভীষণী যক্ষিণী। বলে একটু থামলেন অর্জুন ভট্টাচার্য। শ্রেয়া তাকিয়েছিল তার দিকে। পরমের মায়ের মুখে তার গুরুদেবের নাম সে বহুবার শুনেছে তার আশ্চর্য ক্ষমতার কথা। বীরভূমের শীর্ষা গ্রামে থাকেন তিনি। সেখানকার বাবা ভৈরবনাথ মন্দিরের নিত্য পূজারী এই অর্জুন ভট্টাচার্য। তিনি চট করে কোনো শিষ্যের বাড়ি যান না, যদি না সেই শিষ্যের কোনো গুরুতর বিপদ এসে উপস্থিত হয়। পরমের মায়ের অনেক অনুরোধের পর তিনি পরমের বিয়েতে আসবেন বলে কথা দিয়েছিলেন। মাথার সব চুল এখন সাদা হয়ে গিয়েছে গুরুদেবের, তবে বয়সের তুলনায় এখনো বেশ শক্ত রয়েছেন তিনি। লম্বা, ফর্সা এবং বিজ্ঞ এই মানুষটিকে দেখলেই মনের মধ্যে একটা শ্রদ্ধার ভাব আসে। শ্রেয়া যদিও এসব আশ্চর্য ক্ষমতায় বিশ্বাস করে না, বরং যতবার কথা উঠেছে সে খানিকটা মজা করেছে এইসব ব্যাপার নিয়ে। কাল রাত্রের কথা মনে পড়ে যায় শ্রেয়ার। কাল তার পরমের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরের পর থেকেই তার বাবার প্রবল জ্বর আসে। ডাক্তার ডাকা, ওষুধ কিনে আনার পর তার যাওয়ার হয় না পরমের বাড়িতে। রাত তখন বেশ গভীরই হবে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকে উঠেছিল শ্রেয়া। এত রাত্রে কি আসতে পারে? আই হলে চোখ রেখে শুভদাকেই দেখতে পেয়েছিল সে। শুভদার পাশে একজন বৃদ্ধ মানুষও দাঁড়িয়েছিলেন। ততক্ষণে মা বাবা উঠে এসেছিলেন। দরজা খুলে দিয়েছিল শ্রেয়া। নমস্কার, আমার নাম অর্জুন ভট্টাচার্য। আপনারা আমাকে চিনবেন না হয়তো। আমি পরমের মায়ের গুরুদেব। আমার হাতে একদম সময় নেই, তাই খুব সংক্ষেপে বলছি। যদিও আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না, তাও বলছি শুনুন। পরম ও তার পরিবার এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। শুধু তাই নয়, বিপদের মধ্যে রয়েছে আপনাদের মেয়ে শ্রেয়াও। এমনকি এদের প্রাণহানিও হতে পারে যে কোনো সময়। আপনাদের শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাকে তুমি দেখেছ। সে কাল তোমার ক্ষতি করতে এসেছিল, তাই না মা? বলে শ্রেয়ার দিকে তাকিয়েছিলেন তিনি। বেশ অবাক হয়ে গিয়েছিল শ্রেয়া। কাল রাত্রের কথা এই মানুষটি জানলেন কি করে? শ্রেয়াকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না। আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। গুরুদেবের কথার মধ্যে কিছু একটা ছিল। শ্রেয়ার বাবা মা আর কিছুই বলেননি। শুভদার গাড়িতে উঠে তাদের বাড়ি আসার সময় বাকি কথাগুলো শুনেছিল শ্রেয়া। শুভদার আজ নাইট ডিউটি ছিল। সে অফিসেই কাজ করছিল। এমন সময় সিকিউরিটি অফিস থেকে ফোন করে শুভদাকে জানানো হয় যে একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। এত রাত্রে কে দেখা করতে আসতে পারে তা ভেবে একটু অবাকই হয় সে। কিন্তু অফিসের গেটের সামনে এসেই সে দেখতে পায় যে গুরুদেব দাঁড়িয়ে রয়েছেন বাইরে। গুরুদেব তাকে বেশি কিছু বলেননি, শুধু এটুকুই বলেছিলেন যে এখনই তাদের বাড়ি যেতে হবে। বাড়িতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর কেবল তাই নয়, শ্রেয়া বলে মেয়েটির ওপরেও নাকি বিপদের কালো ছায়া এসে পড়েছে। গুরুদেব দূর থেকে তাকে রক্ষা করতে পারবেন না, তাই আগে তাকে ঘর থেকে নিজের সঙ্গে আনতে হবে। শুভদা সবটা বুঝতে না পারলেও আর কোনো কথা বাড়ায়নি। টিম লিডারের সঙ্গে কথা বলে বেরিয়ে গিয়েছিল অফিস থেকে। গাড়িতে শ্রেয়া সবটা খুলে বলেছিল গুরুদেবকে। শুভদাও বলেছিল তার বাড়িতে পরমের অদ্ভুত সমস্ত আচরণের কথা। সবটা শুনে বেশ গম্ভীর হয়ে গিয়েছিলেন গুরুদেব। বিপদ ঘনিয়ে এসেছে শুভ। আমার মন বলছে এ কোনো ভয়ঙ্কর অপশক্তির কাজ। পরমদের বাড়ির সামনে গাড়িটা দাঁড়ানো মাত্রই গুরুদেব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলেন। শ্রেয়ার মনে হলো বাড়িটার মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। গুরুদেব ভালো করে তাকালেন বাড়িটার দিকে।
তারপর চাপা গলায় বলে উঠলেন, তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলো শুভ, সেই অপশক্তি এই বাড়ির মধ্যেই রয়েছে এখন, তাড়াতাড়ি না গেলে অনর্থ হয়ে যাবে। শুভদার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, একটা বাইরের দরজার আর একটা ভেতরের দরজার। চাবি ঘুরিয়ে ঘরের মধ্যে ঢুকে লাইটের সুইচগুলো চালিয়ে দেয় শুভদা, আর সেই আলোতেই ডাইনিং হলের দৃশ্য দেখে চিৎকার করে ওঠে সে। শ্রেয়া তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গিয়ে যা দৃশ্য দেখে তাতে এক অস্ফুট আর্তনাদ করে পিছিয়ে আসে কয়েকবার। সে দেখতে পায় ডাইনিং টেবিলের একটা পায়া প্রাণপণে ধরে আছেন আশা দেবী, যেন কারোর থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। একপাশে দাঁড়িয়ে রয়েছে আর্য, কিন্তু সে যেন আর নিজের মধ্যে নেই। শুভদা তাড়াতাড়ি গিয়ে আশা দেবীর মাথাটা কোলে তুলে নেয়। ডাইনিং হলের আলোটার জোর কমে আসতে লাগে হঠাৎ করেই। গোটা ডাইনিং হলে ছড়িয়ে পড়তে লাগে এক নিবিড় নিকষ অন্ধকার। আর ঠিক এমন সময় গুরুদেবের গলার আওয়াজ পেয়ে পেছন থেকে ফিরে তাকায় শ্রেয়া। চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছেন তিনি। শ্রেয়া দেখতে পায় ধীরে ধীরে সে অন্ধকার কেটে যাচ্ছে। শ্রেয়া তাড়াতাড়ি গিয়ে আর্যর হাত ধরে তাকে আশা দেবীর সামনে নিয়ে আসে। আশা দেবী আর্যকে দেখে যেন নিশ্চিন্ত হন। তারপরেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। পরমের ঘরটা আমাকে একবার দেখাও তো মা। গুরুদেবের কথা শুনে তাকে দোতলায় পরমের ঘরে নিয়ে গেল শ্রেয়া। দরজাটা খোলাই ছিল। শ্রেয়া আর গুরুদেব খুব সাবধানে ঘরের মধ্যে ঢুকলেন। তারা দুজনেই দেখতে পেলেন ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে শিল্পী। তার মাথা ফেটে বেরিয়ে আসা রক্তের ধারা তখন শুকিয়ে গিয়েছে। শ্রেয়া চিৎকার করে শুভদাকে ডেকে শিল্পীর কাছে যেতে গেল, আর সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা ধরে ফেললেন গুরুদেব। শ্রেয়া ঘুরে তাকাতে বুঝতে পারল গুরুদেব চোখের ইশারায় তাকে যেতে মানা করছেন। কারণটাও বুঝতে পারে সে। একটু দূরেই এসে দাঁড়িয়েছে পরম। আগের থেকেও এখন অনেকখানি রোগা হয়ে গিয়েছে সে। চোখের তলায় কেউ যেন কালি লেপে দিয়ে গিয়েছে। পরমের চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। নোংরা দাঁত বের করে বিশ্রীভাবে হাসছে সে। গুরুদেবের অভিজ্ঞ চোখ ততক্ষণে ঘরের চারিদিকে তীক্ষ্ণ নজর ফেলে যা যা প্রত্যক্ষ করার তা মেপে নিয়েছে। ওই পিতলের মূর্তিটা দেখেই এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন গুরুদেব। কিন্তু তারপরেই আবারও মন্ত্র পড়া শুরু করলেন তিনি। তিনি মন্ত্র পড়া শুরু করতেই তীব্র চিৎকার করে ওঠে পরম। তার যেন ভীষণ কষ্ট হচ্ছে। সে আর সামনে এগিয়ে আসতে পারছে না। শুভ ততক্ষণে এসে পড়েছে সেই ঘরের মধ্যে। শ্রেয়া আর শুভ মিলে শিল্পীকে তুলে নিয়ে আসে সেই ঘরের বাইরে। একটু পরেই মন্ত্র পড়তে পড়তে ঘরের বাইরে এলেন গুরুদেব। তারপরে এই দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেন তিনি। বাইরে ভোর হয়ে আসতে লাগলো। আশা দেবীর জ্ঞান ফিরে এসেছিল কিছুক্ষণ পরেই। শিল্পীর জ্ঞান ফিরতে একটু দেরি হয়েছিল যদিও। শুভ শিল্পীকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে। দুখানা সেলাই পড়েছে শিল্পীর কপালে। গুরুদেব গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। বাগানের অশোক গাছটার কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। বারবার ভ্রুজোড়া কুঁচকে যাচ্ছিল তার। আশা দেবীর ঘরে সবাই একসঙ্গে যখন বসল তখন সকালের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। কাল সন্ধ্যের সময় আমি যখন ঘরে বসে ধ্যান করছিলাম, হঠাৎ চোখের সামনে আশার মুখটা ভেসে উঠল। এরপর এক এক করে ওর পরিবারের সবার মুখ দেখতে পেলাম আমি।
কিন্তু একটু পরেই এক ঘন অন্ধকার এসে যেন ঢেকে দিল ওদের মুখগুলো। আমার ধ্যান ভেঙে গেল তৎক্ষণাৎ। আমি বুঝতে পারলাম তোমাদের চরম বিপদ আসন্ন, আর দেরি করা যাবে না বলে আশাদেবীর দিকে তাকালেন অর্জুন ভট্টাচার্য। একটু থেমে আবারও তিনি বলতে শুরু করলেন, আমি ঠিকই ভেবেছিলাম এক ভয়ঙ্কর অপশক্তির নজরে পড়েছে তোমার পরিবার। যক্ষিণী, হ্যাঁ, যক্ষিণীর কোপে পড়েছ তোমরা। শ্রেয়া এতক্ষণ ধরে একটাও কথা বলেনি, কিন্তু এবারে সে উঠে গিয়ে গুরুদেবের সামনে বসে পড়ে। তারপর গুরুদেবের পা ধরে বলে, যক্ষিণী কি জিনিস? যক্ষ ঠিক দেবতার শ্রেণীতে পড়ে না, এদেরকে উপদেবতা বলতে পারো। এদের স্ত্রীলিঙ্গের নাম হচ্ছে যক্ষিণী। এরা ধনসম্পত্তির রক্ষাকর্তা। প্রধানত উপকারী হলেও ক্ষতিকর যক্ষ যক্ষিণীর নামও অনেক পাওয়া যায়। এরা অসীম ক্ষমতার অধিকারী হয়। সাধনার দ্বারা এদের বশীভূত করা যায়। এদের দিয়ে বিভিন্ন কাজও করিয়ে নেওয়া যায়, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এরা ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ হয়। সাধনায় এক চুল ভুল হলেও সাধকের প্রাণ নিতে এক মুহূর্ত এরা ভাবে না। কিন্তু মেরে ফেলে কেন? তারা তো যক্ষিণীর সাধনাই করছেন। তাহলে সে তো ঠিকই, তবে সাধক সাধনার দ্বারা যক্ষিণীকে ডেকে এনে বিভিন্ন কাজ করিয়ে নেয় যে মা। কেউ কি নিজের ইচ্ছায় অন্যের হুকুম মানতে পারে? তাই এরা সুযোগের অপেক্ষায় থাকে। একটা ভুল হলে এরা ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। বলা হয় যে যক্ষিণীরা শাঁখ ঘণ্টা এসবের শব্দ সহ্য করতে পারে না, কারণ এগুলো হচ্ছে মঙ্গলধ্বনি। এবার তোমরা বুঝতে পারছো তো কেন ঠাকুর ঘর থেকে বারে বারে শাঁখ ঘণ্টা উধাও হয়ে যাচ্ছিল। আর এটাও বলা হয় যে অশোক গাছের সঙ্গে যক্ষিণীদের একটা সম্পর্ক আছে। তাই বাগানের সব ফুল গাছ শুকিয়ে গেলেও দেখো আশ্চর্যজনকভাবে অশোক গাছটার কোনো ক্ষতি হয়নি। আমি তোমার বাড়ি ঘুরে দেখেছি আশা। এই বাড়ির কোনায় কোনায় অপশক্তির ছাপ রেখে দিয়ে গেছে। যাকে এবার আসল কথায় আসি। যক্ষিণীর সাধনার কিছু নিয়ম আছে। যে সাধক যক্ষিণীর সাধনা করেন তিনি কিন্তু আর অন্য কোনো নারীর সংস্পর্শে আসতে পারবে না, কারণ যক্ষিণীরা অন্য কোনো নারীকেও সহ্য করতে পারে না। যদি সাধক কোনো নারীর সংস্পর্শে আসে তাহলে সাধকের সঙ্গে সঙ্গে সেই নারীকেও বীভৎসভাবে মৃত্যু উপহার দেয় যক্ষিণীরা। এবার বুঝতে পারছো তো কেন আশা, শিল্পী বা শ্রেয়ার মধ্যে কেউ পরমের কাছে গেলেই ও রেগে যেত? কেন এমন অদ্ভুত আচরণ করছিল পরম? সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আজ ভোরের দিকে যখন পরমের ঘরে গেছিলাম তখন পরমকে দেখেছি। ও সম্পূর্ণ সেই অপশক্তির বশে চলে এসেছে। সেই যক্ষিণীর মূর্তিটাও আমি দেখেছি। ওই মূর্তিটা হলো অপশক্তির আধার। তোমাদের একটা কথা বলে রাখি, যক্ষিণীর সাধনা করার পর বিধি মেনে সেই মূর্তি বিসর্জন না করলে যক্ষিণী মুক্তি পায় না। সে তার পরবর্তী শিকারের খোঁজ করতে থাকে। আমার মনে হয় এই বাড়ির পূর্ববর্তী মালিক হয়তো যক্ষিণীর সাধনা করতেন, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি যক্ষিণীর মূর্তিটাকে বিধি মেনে বিসর্জন করতে পারেননি। পরে কোনোভাবে সেই মূর্তির সংস্পর্শে আসে পরম। সেই অপশক্তি পেয়ে যায় তার পরবর্তী মাধ্যম। কিন্তু আমি ভাবছি অন্য কথা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের অনেক প্রকার যক্ষিণীর কথা বলা আছে, কিন্তু পরম কোন যক্ষিণীর সাধনা করছে সেটা যদি জানতে পারতাম
একটা কথা মনে পড়ে গেল গুরুদেব। আমি যখন পরমের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন পরম কিছু একটা মন্ত্র পড়ছিল। আমি বুঝতে পারিনি কি পড়ছিল, কিন্তু কিন্তু ভীষণই শব্দটা ও বলছিল বারবার, এটা মনে আছে আমার। তাই নাকি? আমার আগেই বোঝা উচিত ছিল। পরমের ঘরে কর্পূরের গন্ধ ছিল, সেই মূর্তির সামনে পড়েছিল ঘি। উদ্দামরেশ্বর তন্ত্রে ৩৬ জন যক্ষিণীর বর্ণনা দেওয়া আছে। ইনি তার মধ্যে অন্যতম। এনার নাম ভীষণী, ভীষণী যক্ষিণী। আমার কথা মন দিয়ে শোনো এবার। এই ভীষণী যক্ষিণীর সাধনার কিছু নিয়ম আছে। এই যক্ষিণীর সাধনায় নৈবেদ্য হিসেবে কর্পূর ও ঘিয়ের ব্যবহার করা হয়, কিন্তু সম্পূর্ণ ভুল পথে এই সাধনা করছে পরম। কোনো নিয়মই কিন্তু সে মানছে না, কারণ সেই যক্ষিণী তাকে ভুল পথে পরিচালনা করছে। তোমাদের তো আগেই বলেছি, সাধনায় ভুল চুক হলে সাধকের চরম ক্ষতি করতে এরা এক মুহূর্তও ভাবে না। তাহলে কি পরমের? হ্যাঁ, পরমের জীবন বিপন্ন। যক্ষিণী তার শিকারকে ছাড়বে না। আমি চলে আসতে সে আরো রেগে গেছে। আমার অনুমান মিথ্যা না হলে সে আজ রাত্রেই অন্তিম আঘাত হানবে। আমার মন্ত্রের জোর খাটাতে গেলে সে হয়তো আরো বড় ক্ষতি করে দিতে পারে পরমের। আমি কোনোদিন ওসবে বিশ্বাস করিনি, সবসময় তাচ্ছিল্যই করেছি, কিন্তু আজ বুঝতে পারছি গুরুদেব, এই বিপদ থেকে একমাত্র আপনি উদ্ধার করতে পারবেন। আপনি পরমকে বাঁচান গুরুদেব। বলতে বলতেই শ্রেয়ার গাল বেয়ে নেমে আসতে লাগে নোনতা জলের ধারা। তাড়াতাড়ি শ্রেয়ার হাত ধরে তাকে তুললেন গুরুদেব। তারপর নরম কণ্ঠস্বরে উত্তর দিলেন, মন শক্ত করো মা, এখন ভেঙে পড়ার সময় নয়। আমার বাবা একটা কথা প্রায় বলতেন, সবাই মিলে যদি কোনো কাজ করা হয় আর মন যদি পবিত্র থাকে তবে সে কাজ সফল হবেই। আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে। এখন বড় পবিত্র সময় চলছে। আজ চৈত্র নবরাত্রির ৩য় দিন, মায়ের আগমন হয়ে গেছে এই পৃথিবীতে। আজ দেবী চন্দ্রঘণ্টার পুজোর দিন। দেবী চন্দ্রঘণ্টা? কে তিনি? নবদুর্গার ৩য় রূপ হলেন দেবী চন্দ্রঘণ্টা। তিনি হলেন পরম শক্তির আধার। অশুভের বিনাশ করেন এই দেবী। নবরাত্রির ৩য় দিনের শুক্লা তৃতীয়ার কল্পে দেবীর পূজা হয়। মণিপুর চক্রে অবস্থান করেন এই দেবী। দেবী দশভুজা, সিংহবাহিনী ও ত্রিনেত্রা। দেবীর দেহের বর্ণ সোনার মতন উজ্জ্বল। তার পরনে থাকে বিবিধ অলংকার। দেবীর 10 হাতে থাকে 10টি অস্ত্র। আমি এই দেবীর পুজো করব। অশুভ শক্তির ক্ষমতা যতই বড় হোক না কেন, শুভ শক্তির কাছে তাকে পরাজিত হতেই হয়। আমি আজ দেখতে চাই কার জোর বেশি, মানুষের প্রার্থনার নাকি ওই অপশক্তির। পরম ও শ্রেয়ার রেজিস্ট্রি কালকেই হবে। আমি কথা দিলাম। শুভ, তুমি আমার সঙ্গে এসো। কিছু জিনিস জোগাড় করতে হবে আমাকে। আমার একটা প্রশ্ন আছে গুরুদেব, আপনি এই দেবীরই পুজো করতে কেন চাইছেন? প্রশ্নটা শুনে এক ম্লান হাসি ফুটে ওঠে গুরুদেবের চোখে মুখে। আমি এবার পুজোয় বসবো। তোমরা সবাই এই ঠাকুর ঘরেই থাকবে, কিন্তু আমি না বলা পর্যন্ত কেউ এই ঘর থেকে বেরোবে না। একটা কথা মনে রেখো সবাই, পুজো চলাকালীন ওই অপশক্তি বিভিন্ন উপায়ে বাধা সৃষ্টি করতে চাইবে। অনেক অতিপ্রাকৃত ঘটনা ঘটতে পারে। তোমরা কেউ ভয় পাবে না। এই ঘরের মধ্যে তোমরা সবাই সুরক্ষিত। থামলেন গুরুদেব। শ্রেয়া গুরুদেবের আনা মূর্তিটাকে ভালো করে দেখছিল।
শুভদার সঙ্গে তখন বেরিয়ে গিয়েছিলেন গুরুদেব। ফিরে এসেছিলেন কিছু জিনিস, দেবী মূর্তি আর একটা ঘণ্টা নিয়ে। ঘণ্টাটা দেখতে অনেকটা মন্দিরে থাকা ঘণ্টাটার মতোই, তবে আকারে খানিকটা বড়। দেবী পুজোর কিছু নিয়ম আছে, কিন্তু এই পরিস্থিতিতে সব নিয়ম মানা অবশ্য সম্ভব নয়। আর আমার কি মনে হয় জানো, আমরা সবাই তো দেবীর সন্তান, আমাদের অবস্থাও দেবী বুঝতে পারবেন। তাই এই রকম পরিস্থিতিতে কিছু ভুল হলেও আশা করি তিনি আমাদের ক্ষমা করে দেবেন। তিনি যে পরম করুণাময়ী। দেবী মূর্তিটা বেশ ছোট। সিংহের উপর বসে আছেন দেবী চন্দ্রঘণ্টা। দেবীর কপালে লেগে রয়েছে এক ফালি চাঁদ। সেই চাঁদ যেন ঘণ্টার মতন ঝুলে রয়েছে, আর তাই দেবীর নাম দেবী চন্দ্রঘণ্টা। দেবীর পরনে এক লাল রঙের শাড়ি, গা ভর্তি অলঙ্কার। তার 10 হাতে ধরা রয়েছে বিভিন্ন অস্ত্র। দেবীর কপালের মাঝখানে তার তৃতীয় নয়ন। ভক্তি ভরে সবাই প্রণাম করে দেবী চন্দ্রঘণ্টাকে। এখন সন্ধে পেরিয়ে গিয়েছে। গুরুদেব স্নান সেরে পরিষ্কার কাপড় পরে নিয়েছেন। এবার তিনি পুজোয় বসবেন। পরমের ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ ভেসে আসছিল না। শ্রেয়ার ভীষণ চিন্তা হচ্ছিল, পরম কেমন আছে কে জানে। সর্ষের তেল ভর্তি একটি প্রদীপ জ্বালিয়ে দেবী মূর্তির সামনে রাখলেন গুরুদেব। তারপর সেই মূর্তিটাকে গঙ্গা জলে স্নান করালেন তিনি। এরপর শুরু হলো পুজো। প্রথমেই ভগবান গণেশের পুজো করে তার আশীর্বাদ প্রার্থনা করলেন গুরুদেব। এরপরই শুরু হলো দেবী চন্দ্রঘণ্টা স্তুতি উচ্চারণ। ওম দেবী চন্দ্রঘণ্টায় নমো। পিণ্ডজা প্রভার রুধা চন্দ্রকোপাস্ত্র কৈতুজা প্রসাদম তনুতে মহম চন্দ্রঘণ্টেতি বিশ্রুতা। হাত জোর করে মন্ত্র বলে চলেছেন গুরুদেব। দেবী চন্দ্রঘণ্টাকে আহ্বান করছেন তিনি। হঠাৎ বাড়ির সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করলো। বড় বড় কাঁচের ছবিগুলো নিচে পড়ে গিয়ে ভেঙে চুরমার শুরু করার আগেই গুরুদেবের নির্দেশে বাড়ির সমস্ত জানলা দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন এক প্রবল হাওয়ার বেগ এসে বারবার ধাক্কা মারতে লাগলো সেগুলোর ওপর, যেন বাইরের কোনো শক্তি ঢুকে পড়তে চাইছে ঘরের ভেতরে। শ্রেয়া, আর্য, শুভ, শিল্পী এবং আশা দেবী ভয়ে আরো সরে এসে বসলেন। গুরুদেব এক মুহূর্তের জন্য মন্ত্র পড়া থামালেন না। পরমের ঘরের দরজার ভেতর থেকে কেউ যেন লাথি মারতে শুরু করলো সশব্দে। মা, বৌদি, শ্রেয়া, তোমরা এই ঘরের দরজা খুলে দাও। ও আমাকে মেরে ফেলবে। ও এগিয়ে আসছে আমার দিকে। দরজা খুলে দাও প্লিজ। মা, বৌদি, শ্রেয়া, দরজা খোলো। শ্রেয়া, তোমরা দরজা খুলে দাও, আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করছে পরম। শ্রেয়া ছটফট করতে লাগলো। সেই মেয়েটা কি আবার ফিরে এলো? সে উঠে পড়তে যাচ্ছিল সেখান থেকে, কিন্তু গুরুদেব পেছনে না ঘুরেই হাত তুলে ইশারা করে যেতে বারণ করলেন শ্রেয়াকে। বন্দে বঞ্চিত লাভায়ং চন্দ্রকৃত্য শেখারায়ং সিংহস্থানং দশভুজা চন্দ্রঘণ্টায় যশস্বিনীম মণিপুর স্থিতিং নিত্যং তৃতীয় দুর্গং তৃতীয় নয়ম খর্গং গদা ত্রিশূলঞ্চং চাপং সরং তথা পরম। গমগমে গলায় দেবীর ধ্যান মন্ত্র পাঠ করতে লাগলেন গুরুদেব। বাড়ির বাইরে তখন এক মহাপ্রলয় শুরু হয়েছে। আজ সবকিছু ধ্বংস করে তবেই শান্ত হবেন তিনি। সমস্ত আক্রোশ যেন ছড়ে পড়ছে ওই হাওয়ার গর্জনের সঙ্গে। শ্রেয়া, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে। প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠল পরম।
আর ঠিক তারপরেই স্তব্ধ হয়ে গেল সবকিছু। সর্বনাশ, পরমের সঙ্গে খারাপ কিছু হলো না তো? শ্রেয়ার কিছুই ভাবতে পারে না। বাকিটা তাকে আটকানোর আগেই সে ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। সিঁড়ি দিয়ে দ্রুত উঠে এসে হাজির হলো পরমের ঘরের সামনে। কিন্তু দরজা খুলেই থমকে যায় সে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই যক্ষিণী। বড় বড় দাঁতগুলো বের করে হাসছে সে। শ্রেয়ার এক মুহূর্ত দেরি করে না, সিঁড়ি দিয়ে দ্রুত নামতে শুরু করলো। যেমন করে হোক তাকে আবারও ঠাকুর ঘরে পৌঁছতেই হবে। কিন্তু শেষ ধাপের আগেই কেউ যেন ধাক্কা মারে পিছন থেকে তাকে। মুখ থুবড়ে সিঁড়ি থেকে মেঝেতে পড়ে যায় সে। সে যক্ষিণী তখন এসে দাঁড়িয়েছে শ্রেয়ার ঠিক সামনে। শ্রেয়া দেখতে পায় যক্ষিণীর মূর্তিটাকে হাতে ধরে ধীরে ধীরে নিচে নেমে আসছে পরম। এদিকে ততক্ষণে পঞ্চপ্রচারে পুজো করে আরতি শুরু করে দিয়েছেন গুরুদেব। আরতি শেষ হওয়ার পর কর্পূর জ্বালিয়ে প্রণাম করলেন তিনি। ভক্তি ভরে ডাকতে লাগলেন দেবী চন্দ্রঘণ্টাকে। আশা দেবী, শুভ এবং শিল্পী উঠে দাঁড়িয়েছে। তারা দেখছে শ্রেয়া খষ্টে খষ্টে কোনো রকমে পিছিয়ে আসছে, আর ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে সেই বিভৎস যক্ষিণী। কি বিভৎস রূপ তার! গুরুদেবের নিষেধ থাকায় কেউই ঠাকুর ঘর থেকে বেরোতে পারছে না। এইবার সে যক্ষিণী একবার চোখ তুলে দেখি নেয় সবাইকে, খিলখিল করে হেসে ওঠে। বুকের রক্ত শুকিয়ে যায় সেই হাসি শুনলে। মা, তুমি দেবী চন্দ্রঘণ্টার মূর্তিটা নিয়ে আমার সঙ্গে এসো তো এক্ষুনি। গম্ভীর কণ্ঠে শিল্পীকে বললেন গুরুদেব। তার হাতে ধরা রয়েছে সেই ঘণ্টাটা। শিল্পী এর কোনো কথা বলে না, ভক্তি ভরে প্রণাম করে দু হাতে তুলে নেয় সেই দেবী মূর্তিকে। তারপর গুরুদেবের সঙ্গে বেরিয়ে আসে ঠাকুর ঘর থেকে। এদিকে শ্রেয়াকে আঘাত করার জন্য সেই যক্ষিণী তখন দু হাত তুলে ফেলেছে। তার হাতের বড় বড় নখগুলো দেখে চোখ বন্ধ করে ফেলেছে শ্রেয়া। আর ঠিক এমন সময় বেজে উঠল সেই ঘণ্টা। আঘাত করতে গিয়েও থমকে গেল সেই যক্ষিণী। অবাক হয়ে গিয়েছে সে। ঘণ্টার শব্দ শুনে চোখ খুলে তাকায় শ্রেয়া। একটু পেছনেই দাঁড়িয়ে রয়েছেন গুরুদেব। তার হাতে ধরা রয়েছে সেই ঘণ্টা। শক্ত হাতে সেটাকে ধরে রয়েছেন তিনি। আবারও বাজারেন ঘণ্টাটা। শব্দ হওয়া মাত্রই যেন এক তরঙ্গের স্রোত গিয়ে আঘাত করল সেই যক্ষিণীকে। এক ধাক্কায় অনেকখানি পিছিয়ে গেল সে। ক্রমাগত ঘণ্টা বাজিয়ে চললেন গুরুদেব। সে যক্ষিণী আর এক পাও এগোতে পারছে না। নিষ্ফল আক্রোশে চিৎকার করে চলেছে। আর সেখান থেকেই বেরিয়ে আসছে এক উজ্জ্বল আলোর স্রোত। সেই স্রোত গিয়ে আঘাত করছে যক্ষিণীর দেহে। প্রবল যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে যক্ষিণী। তার সারা দেহ তখন আগুন ধরে গিয়েছে। পরমের হাতে ধরা যক্ষিণীর মূর্তিটাও প্রচন্ড গরম হয়ে উঠেছে। আর সেটাকে ধরে রাখতে পারে না সে। হাত থেকে মাটিতে পড়ে যায় সেই মূর্তিটা। সশব্দে খান খান হয়ে ভেঙে যায় এবং একই সঙ্গে সেই যক্ষিণীর দেহটাও চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরম। শ্রেয়া তাড়াতাড়ি ছুটে গিয়ে
পরমের মাথাটা তুলে নেয় তার কোলে। যুদ্ধের সময় দেবীর তৃতীয় নয়ন খুলে যায়, বিনাশ হয় সব অপশক্তির। শিল্পীর দিকে তাকিয়ে গুরুদেব উত্তর দেন, কোনো চিন্তা করো না মা, পরম এবার সুস্থ হয়ে উঠবে। দেবী চন্দ্রঘণ্টার আগমনে সব অশুভ প্রভাব কেটে যায়, ভক্তের আরোগ্য লাভ হয়। দেবী নিজেই সেই শক্তিকে পরাজিত করেছেন। যাও মা, দেবী মূর্তিকে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসো। আপনি না থাকলে পরমকে ফিরে পেতাম না গুরুদেব। শ্রেয়ার কথা শুনে নীরবে হাসলেন অর্জুন ভট্টাচার্য। পরমের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু মাঝখানের কোনো ঘটনাই তার মাথায় নেই। একটু চুপ করে থেকে গুরুদেব বললেন, আমি কিছুই নই মা, তোমরা ছিলে বলে এটা সম্ভব হলো। একটা কথা কি জানো, প্রত্যেক মানুষের মধ্যেই পরম শক্তির একটা অংশ থাকে। শুধু সেই শুভ শক্তিকে চিনতে হয়, মনের মধ্যে শুভ বোধ জাগ্রত করতে হয়, নিজের প্রতি বিশ্বাস আনতে হয় যে আমিও পারি। তাহলেই দেখবে এই সব অপশক্তির বিরুদ্ধে তুমি জিতে গেছো। শ্রেয়া অবাক হয়ে দেখছিল এই মানুষটিকে। কি অসম্ভব দৃঢ় প্রত্যয়। সকালের কথাগুলো বারবার মনে পড়ে যায় শ্রেয়ার। আমার একটা প্রশ্ন আছে গুরুদেব, আপনি এই দেবীরই পুজো করতে কেন চাইছেন? প্রশ্নটা শুনে হাসি ফুটে ওঠে গুরুদেবের চোখে মুখে। তারপর তিনি উত্তর দেন, শিব ও পার্বতীর বিয়েতে বাধা দেওয়ার জন্য নিজের দৈত্য বাহিনীকে পাঠিয়েছিলেন তারকাসুর। তখন দেবী পার্বতী চন্দ্রঘণ্টার রূপে আবির্ভূতা হন ও তার চাঁদের মতো বিশাল ঘণ্টাটা বাজিয়ে সেই দৈত্যদের বিতাড়ন করেন। আজ তোমার সামনে যে একই পরিস্থিতি মা, তাই দেবী চন্দ্রঘণ্টাকে যে ডাকতেই হবে। মনে মনেই সেই পরম শক্তির উদ্দেশ্যে আবারও প্রণাম করে শ্রেয়া। তিনি সত্যিই আছেন। অশুভ শক্তি আজও শুভ শক্তির কাছে বারংবার হার মানতে বাধ্য হয়। শুনলেন চন্দ্রঘণ্টা। গল্প পাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে গুরুদেব, শুভদীপ, সমর, অর্কপ্রভ, আশা, শিপ্রা, শিল্পী প্রাহী, শ্রেয়া মুখার্জি, শুভব্রত সৌরভ সাহা, পরমব্রত অভিষেক, আর্য বর্ণালী, যক্ষিণী অধ্যায় এবং অর্জুন ভট্টাচার্যের ভূমিকায় সৌরভ সেন। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ সম্পাদনা সায়ন, নির্দেশনা টিম বিভা ক্যাফে, প্রযোজনা বিভা পাবলিকেশনস। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করুন, দিন আপনার মূল্যবান মতামত। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।